আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ অর্থাৎ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর একেবারে ভালোয় ভালোয় সব কিছু হয়ে গেছে। জাতীয় সংসদের যারা সদস্য তারা শপথ গ্রহণ করেছেন। তারপর সংসদ বসেছে, তড়িঘড়ি করে সংসদের যে সংসদীয় কমিটিগুলো সেগুলো হয়ে গেছে। অধিবেশনগুলো চলছে। বেশ কয়েকবার বেশ উত্তেজনাপূর্ণ বিতর্ক হয়েছে সংসদে। মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, বিশাল মন্ত্রিপরিষদ, নজিরবিহীন। এত বড় মন্ত্রিপরিষদ বাংলাদেশে হয়নি। এরপর আবার পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অসংখ্য মানে অনেকগুলো উপদেষ্টা নিয়োগ লাভ করেছেন। এখানে অসংখ্য বললাম এই কারণে যে যারা হয়েছেন তারা এই সমাজের গুরুত্বপূর্ণ কেউ নন। আর তারা কি কারণে হয়েছে, কতজন হয়েছে, এটা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই, মাথা ব্যথা নেই। এজন্য এটাকে অসংখ্য বললাম। যখন সংখ্যা নির্ধারণ করা যায় তখন মনে হয় যে এগুলো প্রয়োজন, ১, ২, ৩, ৪। কিন্তু যখন একটা মানে যাকে বলা হয় গ্রুপ থাকে, সেটা মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, আপনি যখন সেগুলোর সংখ্যা নিয়ে মাথা ব্যথার আপনার কোনো কারণ নেই। ১০ জন থাকলেও আপনার কিছু আসে যায় না, ৩ জন থাকলেও আসে যায় না, বা ৩,০০০ থাকলেও আসে যায় না। এক্ষেত্রে বলা হয় অসংখ্য। যেখানে সংখ্যা নেই সেখানে গুরুত্ব নেই। কাজেই কতজন মন্ত্রী হয়েছেন আর কতজন উপদেষ্টা হয়েছেন এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। এবং একজন মন্ত্রী এ পর্যন্ত ক্রেজ তৈরি করতে পারেনি এবং জনগণের সামনে তারা আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক, ভালোবাসার বিমূর্ত প্রতীক রূপে কেউ প্রতিষ্ঠিত হতে পারেননি। তো সেই দিক থেকে পুরো যে ক্যাবিনেট, তাদেরকে আপনি বলতে পারেন অসংখ্য। দ্বিতীয়ত বিরোধী দলে যারা আছেন তাদের মধ্যে তাদের আচার আচরণ, চালচলন, কথাবার্তা এগুলো একেবারে এককেন্দ্রিক। বিশেষ এজেন্ডা, বিশেষ উদ্দেশ্য, বিশেষ লোভ, লালসা, কামনা, বাসনা ইত্যাদি নিয়ে একান্ত তাদের দলীয় যে বৃত্ত রয়েছে, বলয় রয়েছে, এটার মধ্যেই তারা ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে সরকারি দল বলতে যারা বোঝাচ্ছে তাদের মধ্যে এবং তাদের যারা জোট সঙ্গী আছে এদের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না। সেটা নুরুল হক নুরু বলেন, জোনায়েদ সাকিব বলেন, আমদালিব রহমান পার্থ বলেন ইত্যাদি। আবার নিজের দল বিলুপ্ত করে যারা যোগদান করেছেন, সাদাত হোসেন সেলিম, তারপর ববি হাজ্জাজ, এরকম হয়তো আরও অনেকেই আছেন। তো আমরা তাদেরকে কোনো কারণে অ্যাসার্টেন করতে পারছি না, পয়েন্ট আউট করতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে না যে তারা পার্লামেন্টে যাওয়ার ফলে বিএনপির কোনো উপকার হয়েছে, জাতির কোনো উপকার হয়েছে বা আগামীতে হবে। ফলে পুরো পার্লামেন্টে তাদের যে বিতর্ক, এই বিতর্কের সঙ্গে জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থ এটি রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না, একান্ত ব্যক্তিগতভাবে। আমরা জানি যে সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টকে বলা হয় জাতীয় পার্লামেন্ট। জাতীয় শব্দের অর্থ হলো এ জাতির যা কিছু রয়েছে সব কিছুর স্বার্থ সংশ্লিষ্ট এবং সকল কিছুর রিপ্রেজেন্টেশনে এই পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পার্লামেন্টের মধ্যে বাংলাদেশের যে শুয়োরগুলো আছে, কুকুরগুলো আছে, কেঁচোগুলো আছে, সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার, আকাশের যে বায়ুমণ্ডল, নক্ষত্রমণ্ডলী অতদূর আমাদের যাওয়ার দরকার নেই, বায়ুমণ্ডল, পাহাড় পর্বত, ধর্মরাজি থেকে শুরু করে মানুষ, মানুষের দেহ, মন, মানসিকতা, চিন্তা, চেতনা, সমাজ, সব কিছু, মানে এই জাতি, একটা জাতি
গঠন করতে যা যা লাগে, জাতি গঠন করতে কচু গাছ লাগে, কচুর লতি লাগে, জাতি গঠন করতে এমনকি এই ড্রেন লাগে, ড্রেন, ময়লা লাগে, আবর্জনা লাগে। সকল ব্যাপারে একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট, একটা উন্নয়ন এবং সভ্যতার স্তরে এক স্তর থেকে আর এক স্তরে পদার্পণ করার জন্য এই জাতীয় সংসদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কাজ করবেন। এজন্যই এটা জাতীয় সংসদ, জনগণের সংসদ, প্রকৃতি এবং পরিবেশের সংসদ, মানুষের সংসদ। কিন্তু এই যে 1.5 মাস হয়ে গেল এই সংসদে যে কথা, সেই কথায় একটি বারের জন্য ডিজেলের সমস্যা নিয়ে কি হচ্ছে? কৃষক নির্ঘুম রজনী কাটাচ্ছে। ডিজেল নেওয়ার জন্য অনেক কৃষক পেট্রোল পাম্পে এসে বসে জ্ঞান হারিয়ে ফেলছেন। তরমুজ খেতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ তরমুজ পচে যাচ্ছে। ওগুলো যে সেই বিভিন্ন অঞ্চল থেকে এনে পরিবহন করে ঢাকাতে এনে বিক্রি করবে, পরিবহন পাওয়া যাচ্ছে না। ফলে কি হলো, এই রমজান মাসে যখন প্রবলেম ছিল না, যে তরমুজের কেজি ঢাকাতে ছিল ধরুন 70 থেকে 80 টাকা ভোক্তা পর্যায়ে, এখন খেতে গিয়ে দেখেন এই তরমুজ 10 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে কিনা এবং ওখানে কেউ কিনছে কিনা। এইভাবে একটি ফসল মার খাচ্ছে এবং সামনে যে ফসলের সঙ্গে বৃষ্টি জড়িত, সেচ জড়িত, ডিজেল জড়িত, পাম্প জড়িত, সেচ জড়িত, সেই সবগুলোতে সর্বনাশ হয়ে যাচ্ছে। জাতীয় সংসদে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। কেবলমাত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন, সেটা হলো হাম। এবং তিনি সংসদে কথা বলছেন যতটা, তার চেয়ে বাইরে কথা বলছেন এবং উই আর হ্যাপি। স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আমরা হ্যাপি। এর বাইরে বিভিন্ন মন্ত্রী এবং সংশ্লিষ্ট সেই মন্ত্রণালয়ের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী দলের যারা কর্তা ব্যক্তি, তারা যে সকল কথা বলছে সে সকল কথাবার্তা মনে হচ্ছে যে জুলাই সনদ এবং সংবিধান সংশোধন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, তারপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে নয়, ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মাজদার হোসেন মামলার যে অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার জন্য যে দাবি ছিল, বোথ বার অ্যান্ড বেঞ্চ, উকিল এবং যারা বিচারক সকলের যে দাবি ছিল, সে দাবি হলো বিচার বিভাগ পৃথকীকরণ হবে, সুপ্রিম কোর্টের অধীন থাকবে, আলাদা একটা সেক্রেটারিয়েট থাকবে এবং এই কাজটি আসিফ নজরুল সাহেবরা করে গেছেন প্রশংসার দাবি খুব অল্পতম সময়ে। এবং এই কাজ করার জন্য যে সরকারি সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার খুব স্বল্পতম সময় নিয়েছিল, এখন নতুন সরকার এসে এটা মানে আবার সেই শেখ হাসিনার জমানাতে, সাবেক জমানাতে ফিরে নেওয়া যাওয়া হয়েছে। তো এই যে কাজগুলো হচ্ছে, সেই কাজের ফলে এই জাতীয় সংসদকে মনে হচ্ছে বিএনপির সংসদ, যারা ক্ষমতাধর তাদেরকে মনে হচ্ছে এটা জাতীয় সংসদ না, এটা বিএনপির সংসদ। আর বিরোধী দল, এটা জামাতের সংসদে বলা যাচ্ছে না, এনসিপির সংসদ বলা যাচ্ছে না, মনে হচ্ছে এই সংসদের পেছন থেকে কেউ টানছে, কেউ প্রভাব বিস্তার করছে, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য বিরোধী দল কাজ করছে, আর তিনি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। এইভাবেই আমার কাছে মনে হচ্ছে। ফলে এখনো পর্যন্ত সংসদের কর্মকাণ্ডে কোনো রকম গতিশীলতা আসেনি। সরকারের কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে কোনো আশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়নি। মানুষ যার যার অবস্থানে এতটা ব্যস্ত, এতটা অসহায়, প্রবল বেগে যেভাবে দৌড়াচ্ছে এবং যেভাবে একটার পর একটা সমস্যা হুমড়ি খেয়ে এসে পড়ছে, মানুষ দিক বিদিক কাণ্ডজ্ঞানহীন হয়ে কেবলই ছুটছে। আজকে আমি এই ভিডিওটি করছি এপ্রিল মাসের
4 তারিখে। আকাশ ভীষণ রকম গরম। ঢাকা শহরের কিছু কিছু এলাকাতে বাতাস দেখা যাচ্ছে, যারা ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে বাতাস নেই। গ্রাম অঞ্চলে ভ্যাপসা গরম। ঢাকাতে ইলেকট্রিসিটি তুলনামূলকভাবে ভালো আছে, গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি নিয়ে মারাত্মকভাবে সমস্যা হচ্ছে। তার সঙ্গে পরিবহন সমস্যা। যে মানুষ দৌড়দৌড়ি করত রিজিকের জন্য, অফিসে যাতায়াত করত, সে মানুষ শুধুমাত্র পেট্রোলের ভয়ে, পেট্রোল কিনতে হবে এই জন্য সে ঘর থেকে বেরোচ্ছে না। যার জীবনযাত্রা এয়ার কন্ডিশন, গাড়ি, বাড়ি এগুলোতে মোটামুটি যে অভ্যস্ত হয়ে গেছে, সে মানুষটি পাবলিক বাসে করে, তার যদি চাহিদা না থাকে, সে কোনো অবস্থাতে ঘর থেকে এই প্রচণ্ড গরমের মধ্যে বের হচ্ছে না। ফলে ধরুন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনি যদি তার শিল্প কলকারখানাতে যেতেন, বসতেন, তার ডেইলি হয়তো কারো 5 লাখ, কারো 10 লাখ, কারো 1 কোটি টাকা অতিরিক্ত আয় হতো, ট্রানজ্যাকশন হতো। আর সে এখন ঘরে বসে যে হুকুম দিচ্ছে, হাকাম দিচ্ছে, যেহেতু তার সমস্যা নেই, কিন্তু তার শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু এই ডিজেলের জন্য মানে রীতিমতো হাহাকার করছে। এই অবস্থায় কতদিন চলে বলা যাচ্ছে না। আর এরই মধ্যে মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট রয়েছে, তারা এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য আমেরিকা কতটা গুরুত্বপূর্ণ, আমেরিকা থেকে কিভাবে এলএনজি আসছে, তারপর কিভাবে বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে, এই বিষয়গুলো লাইমলাইটে দেখানো হচ্ছে যে আমেরিকা ছাড়া বাংলাদেশে কোনো গত্যন্তর নেই। আর অন্যদিকে জামাতের যারা লোকজন, এনসিপির যারা লোকজন, তারা একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকছে, অন্যদিকে তাকে ভয় দেখানো হচ্ছে, অন্যদিকে তার ভয়, ইউনূস সাহেবের ভয় দেখিয়ে সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। বিপরীতে বিএনপি, তারা মনে করছে যে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে 2041 সাল পর্যন্ত, আরও বেশি। আর এই 41 সন পর্যন্ত ক্ষমতায় যদি থাকতে হয়, তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে মানে সবার মাথার উপরে রাজ মুকুট রূপে প্রতিষ্ঠিত করতে হবে। এবং এগুলো নিয়ে সব কথা বলা যায় না, বলা উচিত নয়। এমন ন্যাকামি, এমন স্যাসলামি শব্দটি আমি সাধারণত ব্যবহার আমি এই প্রথম করলাম। আপনারা যারা দেখেন আমার যাকে বলে কন্টেন্ট, তারা বুঝতে পারেন। ভাষার ব্যাপারে আমি সাধারণত যাকে বলা হয় সতর্ক থাকি। কখনো কখনো আঞ্চলিক ভাষা বা শব্দ ব্যবহার করি কন্টেন্টকে যাকে বলা হয় উপভোগ্য করার জন্য। বরিশালের ভাষা বা ফরিদপুরের ভাষা, কথ্য ভাষা ব্যবহার করি। তো এই যে শব্দগুলো স্যাসরামি, এখন অনেককে বড় করার জন্য এবং অনেককে ছোট করার জন্য রীতিমতো রাজনৈতিক নেতা, কর্মী এবং বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, কবি যারা যারা আছেন, তারা রীতিমতো স্যাসরামি শুরু করেছেন। এই অবস্থায় আর যা হোক না কেন, জাতীয় সংসদের যে ভাব, যে মূর্তি, যে গৌরব, যে অহংকার, যে পরিবেশ, যে পরিস্থিতি, যে উজ্জ্বলতা, সেটি ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর, ম্লান থেকে ম্লানতর হয়ে যাচ্ছে। এই অবস্থা যদি বেশি দিন চলে, বেশি দিন মানে কি, মাস 6 চলে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে। আর তখন কি হবে, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।